আজকে দারুণ একটি কিন্তু ক্লাস নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমরা করে ফেলবো একটি কুইক রিভিশন করে ফেলবো কিসের থেকে? সিন্ধু সভ্যতা থেকে। একদমই সময় নষ্ট না করে আমরা সিন্ধু সভ্যতা করব। সবার প্রথমে তার আগে বলে দেই, WBCS হোক কিংবা ICDS, এবং এছাড়াও যদি আমরা দেখি WBP, মিসেলেনিয়াস এবং আমাদের আসতে চলা যে পঞ্চায়েতের এক্সাম রয়েছে, সবগুলোতেই কিন্তু বাংলার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে সিন্ধু সভ্যতাকে খুব প্রাধান্য দেওয়া হয় পরীক্ষাতে, এবং সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসেই থাকে। এবারে যদি সেক্ষেত্রে আমরা দেখে নেই যে সিন্ধু সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তো সিন্ধু সভ্যতার একটি কুইক ক্লাস আমরা নিয়ে নিচ্ছি। প্রথমেই আলোচনা করে দিচ্ছি, এটি হচ্ছে ব্রোঞ্জ যুগের সিন্ধু সভ্যতা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটি কোন যুগের? ইতিহাসের ব্রোঞ্জ যুগের। এর প্রকৃতি কেমন ছিল? এটি ছিল নগর সভ্যতা। তো নগর সভ্যতা জানার সাথে সাথেই আমরা আরেকটি জিনিস জেনে নেব, পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার উদাহরণ হচ্ছে কিন্তু সিন্ধু সভ্যতা, মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা দেখে নেই এর সাধারণ পরিচিতি, যেগুলো থেকে প্রশ্ন এসেই থাকে। সবার প্রথমে আমরা যদি দেখে নেই এর অপর নাম কি? হরপ্পা সভ্যতা। কেন? এটি আবিষ্কৃত হয়েছিল প্রথম কেন্দ্র এখানকার। এরপরে যদি দেখি সিন্ধু নদ ও তার প্রধান উপনদী সমূহের অববাহিকায় গড়ে উঠেছিল এই সভ্যতা। এর অঞ্চল কোন কোন দেশের উপরে অবস্থিত? ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের উপরে। এর সময়কাল আমাদের মনে রাখতেই হবে। হরপ্পার যে পরিপক্ক বা একদমই পরিণত পর্ব ছিল, সেটি হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটি তাম্র ব্রোঞ্জ যুগের উন্নত নগর সভ্যতার উদাহরণ। এবার যদি আমরা দেখে নিই ভারতের ম্যাপটিতে একটুখানি, এটি একদম আমি আর্ট করেছি প্রাচীন ভারতের ম্যাপ। এক্ষেত্রে যদি আমরা দেখি বর্তমানের যে অবস্থান রয়েছে ভারতের, সেক্ষেত্রে কিন্তু কিছুটা এখান থেকে এইভাবে হবে ভারতের অবস্থান অনেকটা। তো এক্ষেত্রে যদি দেখি এই যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটি আর কিছুই না, এটি হচ্ছে সিন্ধু নদী। এবং এই সিন্ধু নদী, এটি হচ্ছে শতদ্রু, এবং এখানে অন্যান্য উপনদীগুলো রয়েছে, যেমন চেনাব, রাভি। এক্ষেত্রে মনে রাখার একটি শর্ট ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি। সবার উপরে যে উপনদীটি রয়েছে, তার আগে যদি দেখি সবার উপরের উপনদী হচ্ছে প্রধান নদী হচ্ছে ইন্দাস। এরপরের যে উপনদীগুলো রয়েছে সেগুলোকে আমরা শর্ট ফর্মে মনে রাখতে পারি, জে ফর ঝিলাম, এরপরে কিন্তু সি ফর চেনাব, আর ফর রাভি, বি ফর বিয়াস। বিয়াস কিন্তু সিন্ধুর সরাসরি উপনদী নয়, এটি কিন্তু সতলুজ বা শতদ্রুর উপনদী, এবং শেষে সুতলেজ বা সতুলজ। এটি হয়ে যাচ্ছে আমাদের সিন্ধুর প্রধান 5টি উপনদী। তো এগুলোর প্রথম নামগুলো দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি, যেমন JCRBS দিয়ে কিন্তু আমরা 5টা উপনদীর নাম, প্রধান 5টা উপনদীর নাম মনে রাখতে পারি। এবারে আমরা যদি দেখে নিই এই সিন্ধু সভ্যতার এই অংশটিতে কিন্তু, এই জায়গাটিতে কিন্তু সম্পূর্ণ সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। ভারতের ক্ষেত্রে সেটি কিছুটা গুজরাট এবং আমাদের উত্তরপ্রদেশ অবধি বিস্তৃত ছিল। এরপরে যদি আমরা একটু ডিটেলসে দেখে নিই আবিষ্কারের ইতিহাস, মনে রাখতে হবে প্রথমবারের জন্য আবিষ্কার হয় কবে? 1921 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহনি। কোন জায়গা আবিষ্কার করেছিলেন? হরপ্পা। মনে রাখতে হবে প্রথম আবিষ্কৃত কেন্দ্রটি ছিল হরপ্পা। মহেঞ্জোদারো তার ঠিক 1 বছর পরেই আবিষ্কার করেছিলেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে বারবার পরীক্ষায়। এছাড়াও সে সময় আর্কিওলজিক্যাল সাইটের প্রধান ছিলেন কিন্তু স্যার জন মার্শাল, যার নেতৃত্বে এই যে খনন কার্য সম্পন্ন হয়েছিল। এটি কিন্তু বহুবার পরীক্ষায় ইতিমধ্যে এসেছে। এরপরে যদি আমরা দেখি ভৌগোলিক বিস্তারকে যদি আমরা দেখে নেই, তাহলে দেখতে পারবো যে উত্তরতম সীমানা কিন্তু এই মুহূর্তে মান্দাকেই ধরা হয়, যেটি ভারতে অবস্থিত চেনাব নদীর তীরে। এছাড়া যদি আমরা দেখি দক্ষিণ সীমা দাইমাবাদ। কোথায়? এই যে নদীগুলোর নাম রয়েছে, নদীগুলোর নাম আমি যে লিখে দিয়েছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রভারা নদীর তীরে কিন্তু দাইমাবাদ মহারাষ্ট্রের, যেটি সিন্ধু সভ্যতার দক্ষিণ সীমা। পূর্ব সীমা হচ্ছে আলমগীরপুর, যেটি হিন্দন নদীর তীরে, এবং সুতকা জেন্দার, যেটি কিন্তু দাসু নদীর তীরে অবস্থিত পাকিস্তান ইরান সীমান্তে। এইগুলো থেকে বারবার আজকাল কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু WBCS বা WBPSCর মিসেলেনিয়াসে আসতে পারে, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতার সমগ্র ভৌগোলিক এলাকাটি দেখতে একটি ত্রিভুজের মতো ছিল, যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাচ্ছে এইসব পরীক্ষার ক্ষেত্রে। এরপরে আমরা একটি করে নগর ধরে একটু ডিটেলসে আলোচনা করব। যেমন প্রথমেই আলোচনা করব হরপ্পা। খুব গুরুত্বপূর্ণ বিষয় হরপ্পায় কি, যে এটি কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাবে।
এটি কোন নদীর তীরে অবস্থিত? বারংবার প্রশ্ন আসছে কিন্তু এগুলো জায়গা থেকেই, রাভি নদীর তীরে। এর আবিষ্কারক কে ছিলেন? দয়ারাম সাহানি। মনে রাখতে হবে প্রথম আবিষ্কৃত কেন্দ্র আমি বহুবার বলে দিয়েছি, তবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট 12টি শস্যাগার এখান থেকে পাওয়া গিয়েছিল। এছাড়াও একটি বেলে পাথরের পুরুষ মূর্তি এবং কফিনে কিন্তু সমাধিস্থ করার উদাহরণ এখান থেকে পাওয়া গিয়েছে। এবার যদি দেখি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর অপর নাম কি? মৃতদের ঢিবি বা মৃতের শহর। কোন শহরকে মৃতের শহর বলা হয়? তাহলে মনে রাখতে হবে কিন্তু মহেঞ্জোদারোকে মৃতের শহর বলা হয়। এর আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এর ইম্পর্টেন্ট কি? এখান থেকে বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছে। এছাড়াও সভ্যতার বৃহত্তম যে নির্মাণটি, বৃহৎ শস্যাগার, এই যে শস্যাগার বা গ্র্যানারিস যেখানে শস্য সঞ্চয় করে রাখা হতো, সেটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। এই প্রশ্নটি কিন্তু আসবে এ ধরনের একটি প্রশ্ন। এছাড়াও মহেঞ্জোদারো আরও একটি বড় উদাহরণ, সেটি কিসের? নেক্রোপলিসের উদাহরণ। নেক্রোপলিস কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কিন্তু জানাতে ভুলবে না। এবারে চলে আসি মহেঞ্জোদারোতে পাওয়া যাওয়া কিছু ইম্পর্টেন্ট শিল্পকলা ও নিদর্শন, যেগুলো থেকে বারবার প্রশ্ন আজকাল আসছে। ব্রোঞ্জের নর্তকী। ব্রোঞ্জের তৈরি বা লস্ট ওয়াক্স পদ্ধতিতে তৈরি ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গিয়েছে কোথায়? মহেঞ্জোদারোতে। চুনা পাথরের তৈরি দাড়িওয়ালা পুরোহিত রাজা, এই যে ছবি দেখতেই পাচ্ছ, চুনা পাথরের তৈরি দাড়িওয়ালা পুরোহিত রাজার মূর্তি পাওয়া গিয়েছে কোথা থেকে? মহেঞ্জোদারো থেকে। এছাড়াও পশুপতি সিল, ইতিমধ্যে ডাব্লিউবিসিএসে কিন্তু অনেকবার এই প্রশ্নটি এসেছে যে পশুপতি সিল কোথায় পাওয়া গিয়েছে? মনে রাখতে হবে মহেঞ্জোদারোতে, এবং এটি শিবের প্রাচীনতম রূপের উদাহরণ কিন্তু। এরপরে যদি আমরা দেখি লোথাল, ভারতে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু এটি কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে? গুজরাট। কোন নদীর তীরে? ভোগাবো নদীর তীরে। প্রাচীনতম ডকইয়ার্ড কি? প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। পাশেই ছবি দেখতে পাচ্ছ, এই যে জাহাজকে যেখানে ঘাঁটি বা জাহাজের বন্দর, সেটি কিন্তু প্রাচীনতম কোথায়? লোথাল উদাহরণ। এছাড়াও ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গিয়েছে কোথায়? ধান চাষের প্রাচীনতম প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে এই লোথালের ছবি একটি দেখতে পাচ্ছ, যেটিকে রূপ দেওয়া হয়েছে, যেটি লোথালের মতোই অনেকটা। এছাড়াও যুগল সমাধি এবং পারস্যের শিলমোহর, বিশেষ করে পারস্যের শিলমোহর অর্থাৎ সুমেরীয় সভ্যতারও কিন্তু নিদর্শন এখানে দাগিয়েছে, বা মেসোপটেমীয় সভ্যতারও কিন্তু এখানে শিলমোহর এবং নিদর্শন দেখা গিয়েছে, এটি মনে রাখতে হবে। এবার চলে আসি কালীবঙ্গান আবারও ভারতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। কোন নদীর তীরে অবস্থিত? ঘাগ্গার নদীর তীরে বা ঘাগরা নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান কথার অর্থ কিন্তু কালো চুড়ি। এরপরে দিয়ে দেখি এটির গুরুত্বপূর্ণ কী কী আমাদের মনে রাখতে হবে। বিশ্বের প্রাচীনতম লাঙ্গল চালানোর জমির প্রমাণ, বিশ্বের প্রাচীনতম চাষযোগ্য জমির প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে কোথায়? চাষযোগ্য এবং চাষ করা হয়েছে এমন জমির প্রমাণ পাওয়া গিয়েছে এই কালীবঙ্গানেই। এছাড়াও অগ্নিবেদী, আচার অনুষ্ঠানের জন্য অগ্নিবেদী বা যজ্ঞের প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু কালীবঙ্গানেই। এছাড়াও উট ও কাঠের ড্রেন অর্থাৎ নিকাশি ব্যবস্থারও কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু কালীবঙ্গান থেকে। ইম্পর্টেন্ট আরও একটি শহর ধোলাভিরা, যেগুলো থেকে প্রশ্ন আসে আমি শুধুমাত্র সেগুলোকেই রাখার চেষ্টা করেছি, যেগুলো থেকে আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি কিংবা পঞ্চায়েতের আগের বছরগুলিতে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলিকেই আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি, অর্থাৎ যেগুলো থেকে আসতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো এ ধরনের আরও সুন্দর সুন্দর ক্লাস সবার আগে পাওয়ার জন্য। আমি কিন্তু প্রচুর সময় দিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছি, তাই অবশ্যই আমার পাশে দাঁড়াতে সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবে না। এবারে দেখি ধোলাভিরা, গুজরাটের কচ্ছের রনের কাছে অবস্থিত ধোলাভিরা। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে হচ্ছে আমার এবছরের জন্য, কারণ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। তবে এক্ষুনি তোমরা জানিয়ে ফেলো তো দেখি কমেন্টে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ধোলাভিরাকে কবে যোগ করা হয়েছে। এরপরে যদি দেখি উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ও বাঁধের নির্মাণ কিন্তু দেখা গিয়েছিল ধোলাভিরায়। এটি একমাত্র শহর যেখানে তিনটি ভাগে শহরের যে ভাগ সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায়। অন্যান্য শহরগুলিতে কিন্তু সিটাডেল অনেক ক্ষেত্রে দেখা যায়, কোথাও মিডিল টাউন দেখা যায় না, কিন্তু ধোলাভিরায় স্পষ্ট রূপে দেখা যায় সিটাডেল। আচ্ছা, সিটাডেলটা কি?
সিটাডেলটা আমি কিন্তু এখানেই আলোচনা করে দিচ্ছি। সিটাডেল কি? সিটাডেল মনে রাখতে হবে হরপ্পা সভ্যতায় শহরের যে সর্বাধিক শ্রেষ্ঠ স্থান, শহরের সবথেকে উঁচু জায়গা যেখানে কাদের বাস দেখা যেত, যেখানে সামন্তদের বাস, যেখানে সামন্ত বা প্রভু শ্রেণীর বাস দেখা যেত, সেই জায়গাটাকে বলা হয় সিটাডেল। শহরের সবথেকে উঁচু জায়গা, শহরের মিডিলে থাকবে, যেখানে রাজাদের বাস দেখা যেত, সেটাই হচ্ছে সিটাডেল। এখানে কিন্তু 10টা হরপ্পান লিপির চিহ্নযুক্ত কাঠের বোর্ড পাওয়া গিয়েছে। সাইনবোর্ড বলতে অ্যাকচুয়ালি কাঠের বোর্ড পাওয়া গিয়েছে বা কাঠের মধ্যে খোদাই করা লেখা পাওয়া গিয়েছে। এরপরে দেখি চানহুদারো, পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ কিন্তু এই নগর সিন্ধু সভ্যতার। এটি সিন্ধু নদীর তীরেই অবস্থিত। এখানে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। এই যে শহরটি, এটি এই প্রশ্নের জন্য বিখ্যাত, কারণ সিন্ধু সভ্যতার প্রায় সব বড় বড় শহরেই সিটাডেলের নমুনা পাওয়া গিয়েছে, একমাত্র এক্সেপশন হচ্ছে চানহুদারো। এখানে পুঁতির কারখানা দেখা গিয়েছে, পুঁতির তৈরি বিভিন্ন জিনিসের কারখানা কিন্তু দেখা গিয়েছে। এছাড়াও এখানে অন্যান্য প্রসাধনীর যে নিদর্শন, এই চানহুদারোতেই সব থেকে শ্রেষ্ঠ পাওয়া যায়। প্রসাধনীর নিদর্শন সব থেকে ভালো কোথায় পাওয়া যায় যদি চলে আসে, তাহলে উত্তর কী হয়ে যাবে? চানহুদারো হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি রাখিগড়ি এবং কয়েকটি আরও শহরের উদাহরণ দেখে নিই। রাখিগড়ি কোথায় অবস্থিত? হরিয়ানায়। কেন ইম্পর্টেন্ট? এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বা কেন্দ্র। সুরকোটোটা গুজরাটের একটি বিশেষ ইম্পর্টেন্ট নগর। এর কারণ হচ্ছে এখানে ঘোড়ার হাড়ের তৈরি বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া গিয়েছে। এছাড়াও বানওয়ালি হরিয়ানার ইম্পর্টেন্ট কেন? এখানে মাটির তৈরি লাঙ্গলের খেলনা এবং মাটির তৈরি খেলনার কিন্তু অনেক নিদর্শন পাওয়া গিয়েছে, মাটির তৈরি খেলনার। এরপরে যদি দেখি নগর পরিকল্পনায় বিশেষ জিনিসগুলো, নগরগুলো তৈরি হতো কিভাবে? নগরগুলো তৈরি হতো 90 ডিগ্রিতে। কিভাবে 90 ডিগ্রি? এই যে ঠিক এইভাবে একদম নগরগুলো কিন্তু এরকমভাবে তৈরি হতো। তো এটি সিন্ধু সভ্যতার একটি বিশেষ গুরুত্বপূর্ণ রূপ। এই একই সময়ে আরও পৃথিবীতে অনেকগুলি সভ্যতা ছিল, যেমন মেসোপটেমিয়া সভ্যতায় কিন্তু এ ধরনের কোনো নিদর্শন মেলে না। সিটাডেল দেখা যেত শহরগুলিতে। কোন শহরে একমাত্র দেখা যায়নি? চানহুদারোতে। বাকি সব শহরে কিন্তু সিটাডেল দেখা যেত, যেটি কি অভিজাত ও প্রশাসনিকদের কাজে ব্যবহৃত বা থাকতো সেখানে। লোয়ার টাউনে কারাবাস করতো সাধারণ মানুষেরা। ঠিক আছে, এই যে এখানে বলে দিয়েছে কি মেসোপটেমিয়া বা মিশরীয় সভ্যতার চেয়ে ওদের নগর পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত, আমি কিন্তু সেটা বলেই দিলাম। এবার চলে আসি নিকাশি ব্যবস্থা, খুব গুরুত্বপূর্ণ। এই যে অনুপাতটা দিয়েছি, এই অনুপাতটা থেকে বহুবার প্রশ্ন এসেছে এবং তোমাদের সময় হয়তো দেখা যাবে পঞ্চায়েত বা মিসেলিনাস কোথাও না কোথাও তো এই প্রশ্নটি অবশ্যই জিজ্ঞাসা করবে কি ইটের ব্যবহার করতো তারা কিভাবে? 1:2:4, মানে এর সাইজ এদিকে 1 হলে এদিকে দেখা যেত কি 2 এবং এই লম্বাটা হতো কি 4। এই যে নিখুঁত অনুপাতের ইট, এটি কিন্তু পোড়া ইটের ব্যবহার দেখা যেত কোথায়? সিন্ধু সভ্যতায়। উন্নত ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ নিকাশি ব্যবস্থা খুব উন্নত ছিল। একাধিক তলা বাড়ি, মানে অনেকগুলো ফ্লোরের কিন্তু বাড়ি দেখা যেত এখানে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু। এছাড়াও বিভিন্ন নিজস্ব স্নানঘর, কূপ, প্রাঙ্গণ এগুলো থাকতো। আচ্ছা, এই সময় সবথেকে বড় স্নানাগারটা কোথায় দেখা গিয়েছিল? মহেঞ্জোদারোতে কিন্তু ওপেন একটি স্নানাগার দেখা যায়, মনে রাখতে হবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকও কিন্তু ছিল। এবার যদি আমরা চলে আসি কৃষি ব্যবস্থায়, এখান থেকে আজকাল প্রচুর প্রশ্ন আসছে। প্রধান খাদ্যশস্য কী ছিল? এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ধান কিন্তু প্রধান খাদ্যশস্য ছিল না, গম এবং যব প্রধান খাদ্যশস্য হিসেবে এখানে দেখা যায়। এবং বিশ্বজুড়ে প্রথম তুলো চাষ করার কিন্তু নমুনা পাওয়া যায় সিন্ধু সভ্যতাতেই। ধানের শুধুমাত্র কোথায় দেখা যেত? লোথাল ও রংপুরে কিন্তু ধানের ফসলের ব্যবহার এবং উৎপাদন দেখা যায়। গ্রিকদের মতে তুলাকে বলা হতো কি? সিন্দন। এখানকার তুলাকে তারা বলতো গ্রিকরা কি? সিন্দন। এরপরে যদি দেখি বাণিজ্য থেকেও প্রচুর প্রশ্ন আজকাল আসছে এবং আমি এই স্টার দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়তেই হবে। প্রথমেই মেসোপটেমিয়া, পারস্য এবং মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের সম্পর্কে নিদর্শন দেখা যায়। মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপিতে সিন্ধু অঞ্চলকে কি বলা হয়েছে? মেলুহা। মেলুহা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। এছাড়াও
পরিমাপের জন্য এরা 16 গুণিতক মান ব্যবহার করতো সবসময়, এটি দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং দ্রব্য বিনিময়ের মাধ্যমে এরা ব্যবসা করতো, বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময়, মানে তুমি যদি 1 কেজি চাল নাও, তার পরিবর্তে হয়তো দেখা গেল কি তুমি দুটি কোনো একটি কাপড় বা কোনো কিছু তুলে দিলে, এই যে বিনিময় প্রথা, সেখানে কিন্তু এটা দেখা যেত। এরপরে শিল্প এবং শিল্প, খুব ইম্পর্টেন্ট জিনিস, কি ধাতুর ব্যবহার, কোন কোন ধাতুর ব্যবহার ছিল? ব্রোঞ্জ, তামা, সোনা ও রূপো। সিন্ধু সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। এটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। লাল মাটির পাত্রে কালো রঙের নকশা করা দেখা যেত, এটি ইম্পর্টেন্ট। এছাড়াও শিলমোহরের ক্ষেত্রে তারা কি ব্যবহার করত? শেলখড়ি দিয়ে তৈরি বর্গাকার শিলমোহর তারা ব্যবহার করতো, এটি কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যদি দেখি ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? এরা মাতৃদেবীর পূজা সর্বাধিক জনপ্রিয় ছিল। পশুপতি শিবের কিন্তু এখানে শিলমোহর পাওয়া গিয়েছে। তার চারপাশে কি ছিল? এটি ইম্পর্টেন্ট। কি ছিল? হাতি, বাঘ, গন্ডার, মহিষ এবং নিচের দুটি হরিণ, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। নিচে কি ছিল? হরিণ। কোন কোন গাছের পুজো তাদের করতে দেখা যায়? পিপল গাছ, একশৃঙ্গ ষাঁড় দেখা যায় এবং স্বস্তিক চিহ্নের ব্যবহার কিন্তু দেখা যায়। এবার যদি দেখি আমরা সিন্ধু লিপির সম্পর্কে, প্রথম জিনিস হচ্ছে অপাঠিত লিপি, মানে এর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এটি তাই একে কি বলা হয়? চিত্রলিপি। এটি মূলত চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক। চিত্রলিপির আরেক নাম কি আমরা এখানেই জেনে নিলাম, সেটি হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। লেখার ধরন কোন দিক থেকে কোন দিকে? প্রথমে কিন্তু প্রথম লাইন হতো ডান থেকে বামে, মানে এই যে ডান থেকে যদি দেখি আমরা ডান দিক থেকে বাম দিকে লিখব। দ্বিতীয় লাইন হতো বাম থেকে ডান দিকে। এই ধরনের লেখাকে কি বলা হয়? বৌস্ট্রোফেডন স্টাইল কিন্তু এ ধরনের বলা হয়। এবং 400 থেকে 600টি প্রতীকের ব্যবহার কিন্তু সিন্ধুলিপিতে দেখা যায়। এবার আসি চলে পতনের কারণ, এগুলো থেকেও কিন্তু আজকাল প্রশ্ন আসছেই। প্রথম কারণটি ধরা হয় হয়তোবা নদীর গতিপথ পরিবর্তন, অথবা ধরায় কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ এসেছিল। যেমন বন্যার কিন্তু নিদর্শন পাওয়া যায় মহেঞ্জোদারোতে, যে ভয়াবহ বন্যা হয়েছিল। জলবায়ু পরিবর্তনও হতে পারে সিন্ধু সভ্যতার পতনের কারণ। আজকাল কিন্তু আরেকটি বিশেষ অংশ দেখা যায়, যেটি হচ্ছে কি মর্টিমার হুইলার বলেছিলেন যে আর্যদের আগমনে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল, কিন্তু এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই। হরপ্পা সভ্যতা কোন যুগের? ব্রোঞ্জ। প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটি? হরপ্পা, 1921-এ। আচ্ছা, সব থেকে বড় স্নানাগার কোথায় পাওয়া গিয়েছিল? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার প্রধান নগরী কোনটি ছিল? বন্দর নগরী ছিল কিন্তু লোথাল। বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় কোথায় দেখা যায়? লোথালে। লাঙ্গল দিয়ে জমি চাষ? কালীবঙ্গান। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতদের ঢিবি বা মৃতের স্তূপও কিন্তু মনে রাখতে হবে। এরপরে যদি দেখি সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় কেন্দ্র কোনটি? রাখিগড়ি সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতে অবস্থিত কেন্দ্র। উন্নত জল সংরক্ষণের জন্য সবথেকে বিখ্যাত কোনটি? ধোলাভিরা। কোন শহরে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? চানহুদারোতে। আমি কিন্তু বলে দিয়েছি, এখান থেকে বিশেষ প্রশ্ন বহুবার এসেছে। ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গিয়েছিল সুরকোটোডাতে। এবং এরপরে যদি দেখি আমরা মানুষের কাছে অজানা ধাতু কোনটি ছিল সিন্ধু সভ্যতার লোকেদের কাছে? লোহা। প্রথম তুলা উৎপাদনকারী সভ্যতা সিন্ধু সভ্যতা। মেসোপটেমিয়ার বাণিজ্যে সিন্ধু অঞ্চলের নাম কি ছিল? মেলুহা। প্রধান খাদ্যশস্য কি ছিল? গম ও যব। ধান কোথায় কোথায় দেখা যেত? কমেন্ট বক্সে এখনই জানাও, আমরা কিন্তু একটু আগেই ডিসকাস করেছিলাম। বিখ্যাত ব্রোঞ্জের নর্তকী মূর্তিটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে। পুরোহিত রাজা? মহেঞ্জোদারোতেই দেখা গিয়েছে। পুঁতির কারখানা চানহুদারো ও লোথালে দেখা গিয়েছে। স্বস্তিক চিহ্নের ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতায় দেখা যায়। পশুপতি সিলের চারপাশে কি কি ছিল? হাতি, বাঘ, গন্ডার, মহিষ এবং হরিণ কয়টি ছিল? 2টি হরিণ। কোথায় ছিল? পশুপতি সিলের নিচে ছিল। শহরের রাস্তাগুলো কিভাবে তৈরি হতো? গ্রিড পদ্ধতি বলতে সবগুলো 90 ডিগ্রিতে কিন্তু মিলিত হতো। এরপরে যদি দেখি বাড়ি তৈরিতে প্রধান উপাদান কি ছিল? পোড়াইটের রেশিও কি ছিল? 1:2:4। এটা মাথায় রাখতে হবে। সিন্ধুলিপি কিভাবে লেখা হতো? প্রথমে ডান দিক থেকে বাম দিকে এবং তারপরে বাম দিক থেকে ডান দিকে, এভাবে কিন্তু লেখা হতো, মনে রাখতে হবে। এই ধরনের লেখাকে কি বলা হয়? আমি একটু আগেই বলেছি, বৌস্ট্রোফোবিয়ান কিন্তু বলা হয়, বৌস্ট্রোফোবিয়ান লেখা বলা হয়। এরপরে যদি দেখি সবচেয়ে বেশি কোন প্রাণীর চিত্র শিলমোহরে পাওয়া গিয়েছে? একশৃঙ্গ ষাঁড়। গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওজন ব্যবস্থার অনুপাত কী ছিল? সব কিছু 16 গুণিতকে করা হতো। সর্বাধিক পূজিত দেবী হলেন মাতৃদেবী। পতনের প্রধান কারণ ধরা হয় বন্যা ও নদীর গতিপথ পরিবর্তনকে। ইম্পর্টেন্ট আবারও কিছু। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। মহেঞ্জোদারো, সিন্ধু, লোতাল, ভোগাবো, কালীবঙ্গান, ঘাঘর।
হরপ্পা আবিষ্কার কে করেন? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার কে করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কবে করেন? সালগুলো অবশ্যই দেখে নাও। চানহুদারো এনজি মজুমদার। আগের দুটো অনেকবার এসে গিয়েছে, এবার কিন্তু এটি আসার সম্ভাবনা রয়েছে। 1931 আবিষ্কৃত হয়। লোথাল করেন SR রাও। সেম আগের দুটো বহুবার এসে গিয়েছে বলে এই দুটো কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে, এবং এটি আবিষ্কার কবে হয়? 1954 খ্রিস্টাব্দে। একটি প্রশ্ন এটি হচ্ছে PY কি, দেখো নাও। আমরা যেরকম আলোচনা করলাম এরকম PY কিউ কিন্তু ইতিমধ্যে আগেও আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো, এবং পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো অবশ্যই।